ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ক্যাম্পাস। আমি তন্ময় পাল, আর আজ থেকে আমরা শুরু করতে চলেছি এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, মাধ্যমিক টেস্ট পেপার 2021-22, যেটা স্কুল থেকে দিচ্ছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা দেওয়া হচ্ছে, প্রত্যেকটা স্কুলে দেওয়া হচ্ছে, অলরেডি দেওয়া শুরু হয়েছে, হয়তো সব স্কুলে এখনও দেওয়া দেয়নি, তবে 2-1 দিনের মধ্যেই তোমরাও এই টেস্ট পেপারটা সকলে হাতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই টেস্ট পেপারের ম্যাথ, গণিত এবং ভৌতবিজ্ঞানের যে পার্টগুলো আছে, যে কোশ্চেনগুলো দেওয়া আছে, সেইগুলো আজ থেকে সলভ করা শুরু হচ্ছে, ঠিক আছে। আজকে আমরা যাদবপুর বিদ্যাপীঠ এইচএস 373 পেজের যে ম্যাথের যে সেটটা দেওয়া আছে, সেই সেটের একদম প্রথম থেকে শুরু করে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, তারপরে 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ 1 থেকে 4 দাগ পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে, সবগুলো সলভ করার চেষ্টা করব। এবং তোমাদের সহযোগিতা ভালো পেলে একের পর এক প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পেজের করা হবে। এর পরের দিন আমরা ভৌতবিজ্ঞানের একটা পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকে শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই চ্যানেলের যত নোটিফিকেশান তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। তো দেখো, 373 পেজ, যাদবপুর বিদ্যাপীঠ, ঠিক আছে। সাবজেক্ট ম্যাথামেটিক্স। কি প্রথমকার কোশ্চেনটা কি বলেছে, এমসিকিউগুলো প্রথমটা দেখো, বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, ঠিক আছে। লভ্যাংশ তাদের কি অনুপাতে বণ্টিত হবে সেটা বের করতে হবে। তো এটা বুঝতেই পারছো, খুবই সোজা একটা অঙ্ক। অঙ্কটা কি দেওয়া আছে যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, ঠিক আছে। তাহলে 1 মাস হিসাবে দুজনের মূলধনটা বের করে নিতে হবে। প্রথমে করে নাও 1 মাস হিসেবে, পল্লবীর মূলধন, যেহেতু এমসিকিউ সেহেতু তোমাকে আমি অনেকটা শর্টে করানোর চেষ্টা করব। দেখো, ও বলেছে ওর ক্ষেত্রে কত টাকা খেটেছে, ওর ক্ষেত্রে খাটছে তোমার 500 টাকা এবং 9 মাসের জন্য, তাই 500কে 9 দিয়ে গুণ করে দিতে হবে। এবং এটা যেটা আসলো সেটা হচ্ছে এই টাকাটা 4500 টাকা তার 1 মাস হিসেবে মূলধন হলো। সিমিলারলি 1 মাস হিসেবে আমাকে আরেকজন আছে, দেখো রাজিয়ার মূলধনটা বের করতে হবে। রাজিয়ার মূলধন কত হবে, ও দিয়েছে 600 টাকা, ঠিক আছে, এবং খাটছে 5 মাস, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ক টাকা হচ্ছে, 3000 টাকা তার মূলধন হচ্ছে, ঠিক আছে। এবার বলেছে যে লভ্যাংশের কি অনুপাতে বণ্টিত হবে, মূলধন কি লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে। তো আমরা সকলে জানি যে মূলধনের অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হয়, তাই না। তাহলে লভ্যাংশের অনুপাত লিখে দাও, লভ্যাংশের অনুপাত সমান কি হবে, ওদের মূলধনের যে অনুপাত সেটাই হবে, লভ্যাংশ মূলধনের অনুপাতেই বণ্টিত হয়। তাহলে এখানে কি হচ্ছে, 4500/3000, এটাই হয়ে গেল আমার অ্যান্সার। এবার এটাকে কাটাকাটি করো, দুটো শূন্য কেটে দাও, 15 দিয়ে যদি কাটো, 3 15 45, 15 2 30, তাহলে 3:2, এটা হয়ে গেল তোমাদের ফাইনাল অ্যান্সার। এবং এটা তোমরা কোথায় দেখতে পাবে, এটা দেখো তোমরা 3:2 অপশন এতেই আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা পরের দাগের কোশ্চেনটাই চলে আসি। পরের দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে ax² + bx + c = 0, এটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব ও অসমান হলে b² - 4ac এটা কি হবে। তো এটা তো সহজেই, খুবই সোজা অঙ্ক, এটা একটা থিওরি থেকে দিয়ে দিয়েছে। তো কি আছে চলো দেখি। বলেছে ax² + bx + c = 0, এটা দ্বিঘাত সমীকরণ। এর যে নিরূপক, সেই নিরূপকটা হয় কত, নিরূপক হয় b² - 4ac, হ্যাঁ। এবং এই নিরূপকটা যদি গ্রেটার দেন 0 হয়ে যায়, তখন আমরা সেটাকে এর যে বীজ পাবো, দুটো বীজ পাবো, সেই দুটো বীজ কি হবে, দুটো বীজ হবে অসমান এবং বাস্তব, এটা আমরা সকলে জানি। আর যদি b² - 4ac যদি <0 হয়, তাহলে সেক্ষেত্রে বীজগুলো কীরকম পাবো, সেক্ষেত্রে বীজগুলো পাবো কিন্তু আমরা
কাল্পনিক পেয়ে যাবো, অবাস্তব পেয়ে যাবো, ঠিক আছে। অসমান তো হবেই, সঙ্গে সঙ্গে অবাস্তব হয়ে যাবে। আর যদি ইকুয়াল টু 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে বীজগুলো কি হবে? বীজগুলো হবে সমান এবং কাল্পনিক, বাস্তব, সমান এবং বাস্তব। তাহলে এখানে কি হলো? বাস্তব তো হলোই, তার সঙ্গে হলো অসমান। এক্ষেত্রে কি হলো? অসমান তো বটে এবং কাল্পনিক, কাল্পনিক ও অসমান। আর এই ক্ষেত্রে কি হবে? সমান ও বাস্তব। তাহলে তোমাকে কোনটা চেয়েছে? কোশ্চেনে চেয়েছে এইটা, বাস্তব ও অসমান কোন ক্ষেত্রে হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে সেক্ষেত্রে বাস্তব ও অসমান হবে। এবং এই উত্তরটা তোমরা কোথায় পাবে? দেখো, গ্রেটার দেন 0 অপশন এতেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অপশন এতেই গ্রেটার দেন 0 এই উত্তরটা আছে। হয়ে গেল এটা। তারপরে বলেছে কি, দেখো 3-এর দাগের কোশ্চেনটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেমি ও 3 সেমি, ঠিক আছে। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? একদম সোজা অঙ্ক। বলেছে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। বহিঃস্পর্শ মানে কি? বাইরের কোনো বিন্দুতে এভাবে টাচ করেছে, বাইরের কোনো বিন্দুতে দিয়ে বলেছে একটার হচ্ছে 5 সেমি আর আরেকটার কত বলেছে? আরেকটার হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ। তাহলে তাই যদি হয়, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? বুঝতেই পারছো, এইটুকু 5 আর এইটুকু 3, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? 5 প্লাস 3, দ্যাট ইজ 8 সেমি। এবং এই ক্ষেত্রে যদি অঙ্কটায় যদি বলে দিত অন্তঃস্পর্শ করেছে, অর্থাৎ এরকম যদি বলতো একটা বৃত্ত তার মধ্যে কোথাও এইভাবে অন্তঃস্পর্শ করেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ দুটো বিয়োগ হতো। হয়তো এই অঙ্কটাও হয়তো আমরা পরবর্তী কোনো পেজে পেতে পারি, ঠিক আছে। তো এখনকার যে অঙ্কটা সেটা হচ্ছে বহিঃস্পর্শ দিয়েছে, সেই জন্য বহিঃস্পর্শ হলে কি হবে? ব্যাসার্ধ দুটো সবসময় যোগ হয়ে যাবে। তাহলে এটার উত্তর হলো 8 সেমি, যেটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ অপশন ডিতে, ঠিক আছে। তারপরের কোশ্চেনটা বলেছে, দেখো 4-এর দাগের কোশ্চেনটা, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত? এই অঙ্কটা বেশ বড় অঙ্ক, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু এমসিকিউ, তাই এমসিকিউ এর মতোই করে করব। কি আছে? আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত দেওয়া আছে, সেটা কত? 1:27 দেওয়া আছে। এবার যেহেতু আয়তন মানে কি দেখবা, ওখানে সবসময় একটা কিউবের পার্ট থাকে, ঠিক আছে। তো ওখান থেকে যদি আমি বাহুর দৈর্ঘ্যের অনুপাত বের করতে যাই, তাহলে এইগুলোকে আমাকে যদি ঘনমূল করি এগুলো, তাহলে বাহুর দৈর্ঘ্যের অনুপাত পেয়ে যাব। তাহলে আমি সহজে করাচ্ছি, শর্টকাটে করাচ্ছি, বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে? 1:3 হয়ে যাবে। এগুলোর আমি কি করলাম? এইগুলোর ঘনফল করলাম, ঠিক আছে। এবার এইগুলো যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে কি হয়ে যাবে? ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব। তারপর ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কি হবে? এটার স্কোয়ার 1-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার 9, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এই উত্তরটা তোমরা কোথায় পাচ্ছ? এই উত্তরটা তোমরা পাচ্ছ, দেখো, অপশন সিতে, ঠিক আছে। তারপরের কোশ্চেনটা কি বলেছে? বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা। 5-এর দাগের কোশ্চেনটা বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 ইজ ইকুয়াল টু 3/4 হলে এ এর মান কত? তো এটা একদমই সোজা অঙ্ক, কিন্তু এখানে হয়তো এ এর দুটো মান আসতে পারে। তো সেটা দেখা যাক কি আছে। বলেছে কত আছে? a:27/64 ইজ ইকুয়াল টু 3/4 এটা দেওয়া আছে। এখান থেকে এ এর মান বের করতে হবে। কিছু না, তুমি অনুপাতের যে নিয়ম সেটা করে দাও। a/27/64 এটা করলে ইজ ইকুয়াল টু 3/4/a। এবার এটাকে উল্টে দিয়ে লেখো, তাহলে a/64/27 ইজ ইকুয়াল টু 3/4, এটা উপরে চলে যাবে, ঠিক আছে। এরকম হয়ে গেল। তো সরি, এটা উপরে যাবে কেন? এটা এখানে নিচে আসবে, এখানে এইভাবে। এবার কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে, তাই তো কি না? এখানে আছে কত? 64a
তার সঙ্গে এই 4a গুণ হয়ে গেল, আর এটা এদিকে গুণ হয়ে যাবে 3 × 27। এবার এখান থেকে এটা দেখো a স্কোয়ার হয়ে যাচ্ছে গুণ করলে, আর এটা কত হচ্ছে 81, আর নিচে থাকছে 64 × 4, এরকমই রাখলাম। ঠিক আছে, এইবার আমাকে এখান থেকে a এর মান বের করতে হবে। তাই a = কত হবে, এদিকে পুরোটার রুট হবে, তাই না? তাহলে 81/4 × 64 এটা করলাম। আমি আর গুণ করছি না, গুণ করলে অঙ্কটা ফালতু কঠিন হয়ে যাবে। তো 81, এখানে দেখো 9 81 রুট হয় 9, আর এখানে 2 এর রুট 4, আর এখানে 64 রুট 8। তাহলে a এর মান হচ্ছে 9/60। ঠিক আছে, 9/60। এবার এখানে দেখো, এখানে প্লাস মাইনাস আসা উচিত, কিন্তু এখানে তোমাকে কোশ্চেনটাই বলেই দিয়েছে এ একটি ধনাত্মক সংখ্যা, সুতরাং মাইনাসটা এখানে নেওয়া যাবে না। তাহলে এখানে দেখো কত, 9/16, তার মানে অপশন সিতে তোমার অ্যান্সারটা তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 9/16, অপশন সি 5-এর দাগ। তারপরে কি বলেছে দেখো, ভালো কোশ্চেন, 6-এর দাগের কোশ্চেনটা বলেছে দুটি সমকেন্দ্রিক বৃত্ত ও, বৃত্তের কেন্দ্র ও একটি সরল রেখা বৃত্তটিকে একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এসি এর দৈর্ঘ্য 5 সেমি হলে বিডি এর দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটা কিচ্ছু না, জাস্ট একটু থিঙ্কিং হলেই হয়ে যাবে, একবারে সোজা অঙ্ক। দেখে নাও কি বলেছে, এটা কি সমকেন্দ্রিক বৃত্ত, মানে দুটো বৃত্ত যাদের কেন্দ্রটা একই, সমকেন্দ্রিক বৃত্ত হলো। যদিও বৃত্ত আঁকা খুব একটা ভালো হয়নি, তো যাই হোক মনে রাখবে সমকেন্দ্রিক বৃত্ত মানে দুটো বৃত্তের একটাই কেন্দ্র যদি হয় তাহলে সেগুলোকে সমকেন্দ্রিক বৃত্ত বলে। এখানে একটা সরল রেখা এভাবে দুটো বৃত্তকেই ছেদ করেছে। ঠিক আছে, প্রথমটাকে এ আর বি বিন্দুতে, আর দ্বিতীয়টাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে, দিয়ে বলে দিয়েছে আমাকে এই এসিটা হচ্ছে 5 সেমি, তাহলে বিডি কত? তো এখান থেকে স্বাভাবিকভাবে দেখেই বোঝা যাচ্ছে এটাও 5 সেমি হবে, তাই না? এগুলোর প্রমাণ তো অবশ্যই প্রমাণ করা যায়, কিন্তু এগুলো যেহেতু এমসিকিউ, ঠিক আছে, সুতরাং প্রমাণ করার দরকার নেই। মনে রাখবা এরকম যদি কোনো কেস আসে যে এইটুকু 5 সেমি হলে এটা অবশ্যই 5 সেমি হবে, যেহেতু সমকেন্দ্রিক। ঠিক আছে, সমকেন্দ্রিক বলে এই ঘটনাটা ঘটছে। এবার চলে আসি আমরা শূন্যস্থানের ক্ষেত্রে কি বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? একদম সোজা অঙ্ক। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? তো তুমি ধরে নাও পিটা হচ্ছে এক্স টাকা, ঠিক আছে, এবং এটা অবশ্যই সরল সুদ, আর আরটা তোমাকে বের করতে হবে। তাহলে তার আগে করো সুদটা কত, আয়টা কত হবে বলো? দ্বিগুণ বলেছে, তার মানে সুদে আসলে যদি 2x টাকা পাই, x টাকা আসল, সুদে আসলে 2x, তাহলে সেখান থেকে আসলটা বিয়োগ করে দিলে আমি সুদটা পেয়ে যাচ্ছি, সুদটা হলো x টাকা। ঠিক আছে, তাহলে এখানে আসলটাও x, সুদটাও x। ঠিক আছে, আর কত বছরে? 10 বছরে তাই বলেছে, তাহলে টিটা বলা আছে, টিটা হচ্ছে 10 বছর, আর আমাকে আরটা বের করতে হবে। একদমই সোজা অঙ্ক। এবার তোমরা জানো, আমরা জানি কি I সমান PRT/100। এখান থেকে তুমি যদি আরটা বের করে নাও তাহলে পাবে 100I বাই কত PT, মান বসিয়ে দাও, ক্যালকুলেট করো, হয়ে যাবে। তাহলে R = হলো 100, I এর মান কত x, P এর মানও x, T এর মান 10, x কেটে গেল, এটা দিয়ে একটা একটা শূন্য কাটলে R এর মান হচ্ছে 10। তাহলে নির্ণেয় সুদের হার কত হলো আমার? 10%। একবারে সোজা অঙ্ক ছিল। তারপরে দেখের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? তো এটাও খুব সোজা। মধ্য সমানুপাতি বলে দিয়েছে, প্রথম কার্ডটা বলেছে কত x+2, আর একটা x এবং একটা হচ্ছে x-3, এরা এই দুটোর মধ্য সমানুপাতি x যদি হয় তাহলে এরা অবশ্যই ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত সমান হবে। দেয়ারফর আমরা কি লিখতে পারি, x/2/x = x/x-3, এটা লিখতে পারি। কোনাকুনি গুণ করে দাও, এটা গুণ করলে কত হবে? x², আর এটা গুণ করলে x² -
3x প্লাস 2x মাইনাস 6, ঠিক আছে, একবারেও গুণ করা যেত, কিন্তু আমি এইভাবে করলাম। এবার দেখো এক্স স্কোয়ার কেটে যাবে, তার কারণ সেম সাইন বিপরীত সাইডে আছে, তাই না? এবার এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে, দেখো বিয়োগই তো হবে নাকি, তাহলে হচ্ছে মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা হলো। তাহলে এবার আমি যদি এক্সটাকে এটা এইদিকে নিয়ে যাই, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 6, তাহলে এক্সের মান হচ্ছে আমার মাইনাস 6, তাহলে এক্সের মান কত পেলাম, মাইনাস 6। দেখবে তোমরা অবশ্যই, হ্যাঁ এক্সের মান মাইনাস 6 হয়ে গেছে। তারপরের কোশ্চেনটা কি বলেছে দেখো, 3 দাগের কোশ্চেনটা বলেছে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখকোণ উৎপন্ন করলে বিন্দু 4টি ড্যাশ হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমাকে বলে রাখি, তোমরা এই উপপাদ্য, এটা একটা উপপাদ্য, ঠিক আছে, উপপাদ্যটা আছে 130 পেজে, তোমরা দেখতে পারো, কিন্তু এই উপপাদ্যটা তোমাদের সিলেবাসে নাই, আউট অফ সিলেবাস, কিন্তু পরীক্ষার বইয়ে স্পষ্টভাবে উল্লেখ আছে যে যে উপপাদ্যগুলো তোমাদের সিলেবাসে নাই সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, তাদের প্রয়োগও আসতে পারে, সেই জন্যই হয়তো দিয়েছে, ঠিক আছে। তার জন্য তোমরা কি করবে, যে উপপাদ্যগুলো তোমাদের বইয়ে আছে সবগুলোর অন্ততপক্ষে কোশ্চেনগুলো মনে রাখবে, এবং শুধুমাত্র উপপাদ্যগুলো নয়, তাদের প্রয়োগ যেগুলো আছে সেগুলোরও কোশ্চেনটা মনে রাখা খুব জরুরি, তার কারণ এরকম শর্ট কোশ্চেন চলে আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এটা তোমরা প্রমাণটা যদি তোমরা করতে চাও তাহলে 130 পেজের প্রমাণ পেয়ে যাবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে উত্তরটা হবে কি, উত্তরটা হবে সমবৃত্তস্থ, এক্ষেত্রে অ্যান্সারটা হবে সমবৃত্তস্থ, মানে কিছুই না, অঙ্কটা আমি যদি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এটা সরলরেখা বলেছে এ বি, তার সামনে দুটো এরকম সম্মুখকোণ উৎপন্ন হয়েছে, এটা যদি সমান হয়, এটা যদি সমান হয়, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা সমবৃত্তস্থ হবে, এটা তোমাদের জানা আছে। তাছাড়াও তোমরা এইটা ছাড়াও, এই প্রমাণ ছাড়াও তোমরা অন্য আর একরকমভাবে বলতে পারো, একটা বৃত্ত, ঠিক আছে, যে কোনো একটা বৃত্ত চাপ দিয়ে যদি দুটো কোণ উৎপন্ন হয়, বৃত্তস্থ কোণ, ঠিক আছে, তাহলে সেই বৃত্তস্থ কোণ দুটো পরস্পর সমান হয়, জানি তো, এই কোণটা সমান হবে, যেহেতু এখানে বৃত্তচাপটা সেম, এটা আমাদের জানা আছে, তাই না। তুমি যদি এই প্রমাণটা নাও করো তাও কিন্তু এই কনক্লুশন আসতে পারো, ঠিক আছে, যেহেতু এই বৃত্তচাপটা সেম, তাহলে এই কোণটা, এখানে যে কোণটা উৎপন্ন হলো আর এখানে যে কোণটা উৎপন্ন হলো সেই দুটো সেম হয়তো, আমরা জানি একই চাপ দ্বারা গঠিত সকল বৃত্তস্থ কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়, এটা আমাদের সকলের জানা আছে। এইবার যেহেতু এই কোণটা সমান, এখানেও তাই বলেছে এই কোণটা সমান হবে, একটা সরল রেখা, ঠিক আছে, তার সম্মুখ দুটো উৎপন্ন কোণ সমান, তাই বলেছে। তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা দেখো এই বৃত্তটার উপরেই অবস্থান করছে না, এই ক্ষেত্রেও তাই হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। এইটা প্রমাণটা তোমরা চাইলে করতে পারো বা দেখতে পারো, 130 পেজে আছে বলে দিলাম, কিন্তু তোমরা এইটার কনসেপ্ট থেকেও কিন্তু এই উত্তরটা লিখতে পারতে, ঠিক আছে, হয়ে গেল। তারপরের কোশ্চেন কি বলেছে, তারপরের কোশ্চেন বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভেতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত। তো এইটা দেখো, একটা চোঙ যদি আমি আঁকি, এরকম একটা চোঙ যদি হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সর্বাপেক্ষা লম্বা যে দ্বন্দ্বটা রাখা যাবে সেটা কোনভাবে রাখতে পারবো, এভাবে খাড়াখাড়ি যদি রাখি তাহলে নিশ্চয়ই সবচেয়ে লম্বা রাখা যাবে না, তার কারণ সেক্ষেত্রে যেটা উচ্চতা সেই উচ্চতার সমানই রাখা যাবে, তাই না। তাহলে আমি যদি এইভাবে কাত করে রাখি জিনিসটাকে, তাহলে সবচেয়ে বড় যে জিনিস সেই জিনিসটা রাখা যাবে। তাহলে এই কাত করে রাখা মানে বুঝতে পারা যাচ্ছে এটা কর্ণ বরাবর রাখতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এটার কর্ণটাই বের করতে হবে, তাই না, কি অবশ্যই কর্ণটাই বের করতে হবে। তো এক্ষেত্রে দেখো কি কি বলে দিয়েছে, এক্ষেত্রে আমাকে বলে দিয়েছে উচ্চতাটা বলে দিয়েছে, উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে তোমার 4 সেমি, তাহলে এইটা হচ্ছে 4 সেমি, আর ব্যাসটা বলে দিয়েছে 3 সেমি, এটা 3 সেমি, তাহলে এই কর্ণটা কত সহজেই বের করতে পারবো, তার কারণ এইটা আর এটা মিলিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা বের করার সূত্র হচ্ছে কি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, করতে পারো। তাহলে সর্বাপেক্ষা এভাবে লেখো, সর্বাপেক্ষা লম্বা দণ্ডের দৈর্ঘ্য, তার মানে এটা কি অতিভুজ, এটা সমান কি লিখতে পারো, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাই না। তাহলে এটা কত হচ্ছে 9 + 16 = 25, তার মানে হচ্ছে 5 সেন্টিমিটার। এটা আমার কত হবে, ম্যাক্সিমাম যে দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। খুবই সোজা অঙ্ক ছিল। এরপরে দেখের কোশ্চেনে আসা যাক।
তারপরেও একটা উপপাদ্য থেকেই দেখো দিয়েছে, সেটা হচ্ছে একটি ত্রিভুজের কোনো কোণের ড্যাশ কোণটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। এটাও একটা উপপাদ্য এবং উপপাদ্যটা হচ্ছে কত পেজে আছে, 243 পেজে এটার প্রমাণটা আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এই উপপাদ্যটা কত আছে, 243 পেজে। ঠিক আছে, এবং এই উপপাদ্যটাও কিন্তু আউট অফ সিলেবাস, মানে প্রমাণটা তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, এই জন্য আমি প্রথমেই বললাম যে যেগুলো প্রমাণ নেই সিলেবাসে তোমাদের, সেইগুলোও কিন্তু তোমাদেরকে অন্ততপক্ষে কোশ্চেনটা মনে রাখতে হবে। তাতে করে কি হবে, এই যে শর্ট কোশ্চেন, এই শর্ট কোশ্চেনে কিন্তু ওইগুলো থেকে আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এবং তোমরা কি বললাম, এটা 243 পেজে এটার প্রমাণটা আছে তোমাদের যে গণিত বই, ঠিক আছে, অঙ্ক যে বই আমার কি বই, আমরা যে গণিত বইটা স্কুল থেকে দেয় সেই স্কুল বই পেয়ে যাবে। এবং এটার ক্ষেত্রে উত্তরটা হবে অন্ত সমদ্বিখণ্ডক। এটা কীরকম বলেছে এটা ত্রিভুজ, সেই ত্রিভুজের এই যে কোণটা, যে কোনো একটা কোণ ধরো, এই কোণটা হতে পারে এই কোণটার যদি আমি এরকম করে একটা লম্ব টানি, ঠিক আছে, তো লম্বটা এই বাহুটাকে দুটো অনুপাতে ভাগ করছে, সেটা কোণ দুটো, এই দুটো কোণের এই দুটো যে বাহু আছে সেই বাহু দুটোর অনুপাতে ভাগ করবে তাই বলেছে। ঠিক আছে, এবং তাহলে কোণটা হচ্ছে এইটাই হচ্ছে, এবং এটা কি হবে, এই যে কোণটা, এই কোণটার অন্ত সমদ্বিখণ্ডক হবে, মনে থাকে যেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা চাইলে এটা প্রমাণটা দেখে নিতে পারো একবার। তারপরে কোশ্চেন বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, আর এবি বাহুকে অক্ষ করে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কুটি উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কত। এটাও একটু কনসেপচুয়াল, দেখো কিচ্ছু নাই, এ হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, এসিটা অতিভুজ, ঠিক বলেছে, আর এবি বাহুটাকে কেন্দ্র করে এটাকে পুরোটা একবার ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো ঘুরিয়ে দিলে কীরকম হবে, এরকম একটা ব্যাপার হবে, এবং যদি এরকম জয়েন্ট করে দেওয়া হয় তাহলে এরকম একটা শঙ্কু হবে, তাই তো। এই বাহুটাকে কেন্দ্র করে ঘুরিয়েছে, তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধ আমার কত হচ্ছে, বিসিটা ব্যাসার্ধ হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ বলেই দিয়েছে। ঠিক আছে, এবং বিসিটা ব্যাসার্ধ, তাহলে এক্ষেত্রে তোমাকে ব্যাসার্ধ না বলে কোশ্চেনে তোমাকে যদি তির্যক উচ্চতা জিজ্ঞাসা করতো, তাহলে এই ক্ষেত্রে অতিভুজটা হতো তির্যক উচ্চতা শঙ্কুটা, তাই না, তির্যক উচ্চতা। এটা হতো কি, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর যদি ব্যাসার্ধ তির্যক উচ্চতা এইগুলো জিজ্ঞাসা না করে উচ্চতা জিজ্ঞাসা করে, তাহলে এটা হবে উচ্চতা। সব উত্তরগুলোই আমি একটাতেই করে দিলাম। ঠিক আছে, যেটাকে কেন্দ্র করে ঘোরাবে, যেটাকে অক্ষ করে, সেটা হয়ে যাবে উচ্চতা, আর যেটা অতিভুজ সেটা সবসময় তির্যক উচ্চতাই হবে, আর ব্যাসার্ধ যে রেস্ট যে অন্য যে বাহুটা পড়ে থাকলো সেটাই ব্যাসার্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার, প্রত্যেকটার উত্তর পেয়ে গেলে তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধ কোনটা হবে, বিসি। এবার সত্য মিথ্যায় চলে এসো। বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের পরিমাণ সমান হবে। এই ক্ষেত্রে তোমরা অনেক সময় ভুল করে দেবে। 1 বছরে তোমাদের হয়তো অনেকের কনফিউশন থাকে, 1 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান হয়, কিন্তু এটা একমাত্র তখনই হয় যখন সুদের পর্বটা 1 বছর হয়। কিন্তু এখানে বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পর্বটা হচ্ছে 6 মাস, তার মানে 6 মাস অন্তর দেও সুদ। সেই ক্ষেত্রে 6 মাস, এটা মানে কি, 6 মাস মানে হচ্ছে যে টাকাটা ধার নিল সেই টাকাটা 6 মাস অন্তরে, যে 6 মাস পর যে সুদটা হবে 6 মাস পরে সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে তাই যদি হয় 6 মাস অন্তর দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র 6 মাস যখন হবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি তখন সমান হবে। কিন্তু এখানে 1 বছর বলেছে, মানে দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দুটো পর্ব হয়ে যাচ্ছে, তাহলে দুটো পর্ব হয়ে গেলে নিশ্চয়ই এটা সমান হবে না। তাহলে এটা যেহেতু বলেছে সমান, তাহলে এটা মিথ্যা। ঠিক আছে, তারপরে বলেছে কি এক্স সমানুপাতিক ওয়াই এবং এক্স সমানুপাতিক জেড হলে এক্স ওয়াই সমানুপাতিক জেড হবে। তো এটা কীরকম করে হচ্ছে দেখো, এক্স সমানুপাতিক ওয়াই বলেছে আর এক্স সমানুপাতিক জেড বলেছে। যদি এরকম হয় তাহলে এই দুটোকে যদি আমি যৌগিক ভেদ কাজে লাগাই তাহলে এক্স সমানুপাতিক কী হবে, ওয়াই জেড। কিন্তু তোমাকে বলেছে কোশ্চেনে কি জেড সমানুপাতিক এক্স ওয়াই, তাই বলেছে। তোমাকে কোশ্চেনে বলা আছে এক্স ওয়াই সমানুপাতিক জেড, তাই বলেছে, কিন্তু এইটা হবে পারফেক্ট উত্তর। তাহলে এটা যেহেতু দেওয়া আছে তাহলে এটাও ফলস, এটাও ফলস। ঠিক আছে, এটা যৌগিক ভেদ প্রয়োগ করে করলাম, যৌগিক ভেদ প্রয়োগ করে এটা করা যায়। তারপরে কোশ্চেন কি আছে,
তারপরে কোশ্চেন আছে বর্গক্ষেত্র এবং রম্বস সর্বদা সদৃশ, এটা কিন্তু নয়। দেখো রম্বস কীরকম হয় আর বর্গক্ষেত্র কীরকম হয়, সদৃশ মানে দেখতে একই রকম লাগবে অনুরূপ বাহুগুলো, আর রম্বস হয় এরকম, তাই নয় কি? এটা রম্বস আর এটা বর্গক্ষেত্র। তোমাদেরকে একটা খুব সহজ উদাহরণ দিই, তাহলে সদৃশ ব্যাপারটা বুঝে নিবে। একটা ছবি তুললে, একটা ছবি তোলার পর সেই ছবিটার একটা ছোট সাইজ, পাসপোর্ট সাইজ বের করলে ফটো, আর একটা বড় সাইজ বের করলে, তারপর আর একটা আরও বড় সাইজ বের করলে, এই যে সাইজেরটা ম্যাটার করে না, ঠিক আছে? দেখতে যদি একই রকম হয়, আমি এটা মানে কনসেপচুয়াল বোঝাচ্ছি, কিন্তু এর তো ম্যাথামেটিক্যাল বোঝার তো নিয়ম আছেই, কিন্তু কনসেপচুয়াল বলতে গেলে সদৃশ্যতা মানে এটাই। যদি এরকম বর্গক্ষেত্র যদি তুমি আরও বড় নিতে একটা বর্গক্ষেত্র, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরা পরস্পর সদৃশই হতো, ঠিক আছে? আবার এরকম রম্বস যদি আর একটা বড় রম্বস নিতে, তাহলে এই রম্বসটা সদৃশ হতো, ঠিক আছে? তার মানে বুঝতে হবে দেখতে একই রকম যেগুলো, সেগুলোই হচ্ছে সদৃশ, ঠিক আছে? মনে থাকে যেন। তাহলে এটা কি সদৃশ নয়, রম্বস আর বর্গক্ষেত্র কোনোদিনই সদৃশ হবে না, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল, এখানে যেহেতু সদৃশ বলেছে তাই এটা কি হবে, মিথ্যা হবে। তারপরে কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4:9, তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে, 2:3, তাই বলেছে। তো এর আগে একটা এরকম অঙ্ক করালাম যে ক্ষেত্রফলের অনুপাত থেকে যদি আমি বাহুর দৈর্ঘ্যের অনুপাতে আসতে চাই, ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত যেহেতু ছোট অঙ্ক, সেহেতু আমি 1 নম্বরের অঙ্ক সেহেতু ছোট করে করছি। ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে, খুব সহজে এগুলোকে বর্গমূল করলেই হয়ে যাবে। ব্যাসার্ধের অনুপাত এগুলোকে বর্গমূল করলেই হয়ে যাবে 2:3, ঠিক আছে? আমি খুব সহজভাবে বলছি, ঠিক আছে? এবার এইটাকে যদি তুমি কিউব করো তাহলে আয়তনের অনুপাত পেয়ে যাবে। তোমাকে প্রশ্ন আয়তনের অনুপাতও কিন্তু জানতে চাইতে পারে, ঠিক আছে? তাহলে কি করলাম, ক্ষেত্রফল থেকে যদি আমাকে বাহুর দৈর্ঘ্য বা ব্যাসার্ধের দৈর্ঘ্য আসতে চাই, তাহলে সেক্ষেত্রে জাস্ট ক্ষেত্রফলটাকে বর্গমূল করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? কেন বলছি, তোমরা এটা ডিটেলসে করালে হয়তো পুরোটা বুঝতে পারবে, কিন্তু যেহেতু শর্ট অঙ্ক তোমরা চেষ্টা করবে পরীক্ষাতেও শর্টকাটে করার চেষ্টা করবে, ঠিক আছে? তার কারণ এটার জন্য কিন্তু তোমাকে অতিরিক্ত নাম্বার দিবে না। এমসিকিউ এর ক্ষেত্রে তুমি যদি এমসিকিউটা এই যে এ বি সি ডি চারটে যে অপশান থাকে, তুমি অঙ্ক না করেই যদি শুধুমাত্র অ্যান্সারটা লিখে আসো, তাহলেই কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে, এটাই রুলস, ঠিক আছে? তবে কিছু কিছু যারা খাতা দেখে তাদের ক্ষেত্রে উপরও নির্ভর করে, যে নাম্বার তারা দিতেও পারে না দিতেও পারে, কিন্তু যদি তোমরা অঙ্কটা পারো তো অবশ্যই চেষ্টা করবে করে আসা, ঠিক আছে? কিন্তু এরকম কোনো রুলস নাই যে তোমাকে অঙ্ক করে দেখাতে হবে, এরকম কোনো রুলস নেই, ঠিক আছে? ইভেন যারা মাধ্যমিকের খাতা দেখে তাদের সঙ্গেও আমার কথা হয়েছে, তারাও একই কথাই বলেছে, এরকম কোনো রুলস নেই, ঠিক আছে? এরকম কোনো রুলস নেই যে তোমাকে অঙ্ক করে দেখাতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে, ঠিক আছে? এরকম কোনো রুলস নেই। তোমরা যদি সঠিক উত্তরটা লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। তারপরে দেখে বলেছে 75 এবং √75 এবং √147 সদৃশকরণে। তো এইটা সঠিক না মিথ্যা সেটা জানার জন্য তোমাদেরকে সদৃশকরণীটা আসলে কি সেটা জানতে হবে। সদৃশকরণী কিছুই না, দেখো আমি একটা খুব সহজ উদাহরণ নিচ্ছি, ধরো √3 একটা করণী, ঠিক আছে? আবার একটা √3 নিলাম, এই দুটো সদৃশকরণী কখন হবে, দেখো দুটো করণী নিয়েছি তো, এবার যদি এখানে 4 লাগা থাকে এখানে 5 লাগা থাকে সেটা কোনো ম্যাটার না। এই যে এই জিনিসটা যেটা করণী নির্দেশ করছে অমূলদ সংখ্যা, সেই অমূলদ সংখ্যাটা যদি সেম হয়, তার আগে গুণিতক আকারে যদি পূর্ণ সংখ্যা থাকে, ঠিক আছে, তো সেইগুলোই হয় সদৃশকরণী। অ্যাজ ফর এক্সাম্পল আমি √7 নিয়ে বলছি, √7, তো এখানে 4 থাকলো এখানে 5 থাকলো, এরা পরস্পর সদৃশ, ঠিক আছে? তো এরকম ব্যাপার। যদি এরকম হয় যে সামনের দুটো একই আছে, 4√3 আছে আর একটা হচ্ছে 4√5 আছে, তাহলে এরা কিন্তু পরস্পর সদৃশ হবে না, ঠিক আছে? এই রুটটাই ফ্যাক্টর, যদি এই রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা যদি একই হয়ে যায় তখন তারা হয় সদৃশকরণী, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখি আমার কত দেওয়া আছে, √75 দেওয়া আছে আর √147 দেওয়া আছে। তো এই দুটোকে আমি ভেঙে নিই, 75কে যদি ভাঙি কত হচ্ছে, 5 দিয়ে দিলে 15, তারপরে 5 দিয়ে দিলে 3, তাহলে এটা মানে লিখতে পারি 5√3, ঠিক আছে? আর 147কে যদি ভাঙি তাহলে কত হচ্ছে, 7 দিয়ে দিলে
21 আবার 7 দিয়ে দিলে 3, তাহলে এটা মানে হচ্ছে 7√3। তুমি দেখো √3 আর √3 সেম চলে এসছে, তাহলে অবশ্যই এরা সদৃশকরণী হবে। তার আগে কি আছে, পূর্ণ সংখ্যাগুলো কি আছে সেটা কিন্তু আমার কোনো ফ্যাক্টর নয়, আমার ফ্যাক্টর হচ্ছে অমূলদ সংখ্যাটা। অমূলদটা পার্টটা যদি একই হয় তাহলে সেটা অবশ্যই কি হবে, সদৃশকরণী হবে। এবার পরের কোশ্চেন আছে কি বলেছে, গোলক একটি ত্রিমাত্রিক ঘনবস্তু। অবশ্যই ত্রিমাত্রিক ঘনবস্তু, তাহলে পরেরটাও সত্য, এটা তো সত্য হলোই। এবং তারপরে যেটা দিয়েছে গোলক একটি ত্রিমাত্রিক ঘনবস্তু, সেটাও সত্য হয়ে গেল, সত্য মিথ্যা। এবার 4 দাগের কোশ্চেন আছে, দেখো বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা সরল সুদের হারে সরল সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হবে। এটা একবার বইয়েরই অঙ্ক, তো করে দিচ্ছি। দেখো বলেছে n বছরে দ্বিগুণ, আমি ধরে নিচ্ছি আসল টাকাটা হচ্ছে x, ঠিক আছে, আসল টাকা x টাকাটা চক্রবৃদ্ধি সুদের হারে ধরে নিলাম, সুদের হারটা r%, ঠিক আছে। n বছরে কত হয়েছে, দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ মানে কি, x এর দ্বিগুণ হয়েছে মানে 2x হয়ে গেছে, তাই নয় কি? এগুলো অবশ্য প্রথমে উপরে ধরে নিলে হয়, ধরি যে x টাকা r% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরে দ্বিগুণ হয় বা 2x হয়, এই কথাটা লিখে দিতে পারো, এখানে লিখো। ধরি x টাকা r% চক্রবৃদ্ধি হারে n বছরে 2x টাকা হয়, যেহেতু দ্বিগুণ বলেছে তাই 2x ধরে নিলাম, ঠিক আছে। এবার তাহলে সেই এইগুলোকে আমি যদি চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলা, সেই ফর্মুলায় ফেলি, তাহলে আমার এইটা আসবে এবং সেটা সমান অবশ্যই 2x হবে। সেটা করে নেওয়ার পর আমি এখানে কি করছি, x কেটে দিতে পারি, তাই না? x কেটে দিয়ে আমার 1 + r/100 টু দি পাওয়ার n = 2 হলো। এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। এবার আবার লেখো, আবার ধরি y বছরে 4 গুণ হবে, মানে 4x টাকা হবে। 4 গুণ মানে 4x টাকা হবে, তাই কি না? অবশ্যই তাই। তাহলে আবার এরকম একটা লাগাতে পারবো, x × 1 + r/100 টু দি পাওয়ার, এখানে y nটা কত ধরলাম, nটা ধরলাম y বছরে = 4x, তাই না? অবশ্যই তাই। এবার x যদি কেটে দাও তাহলে এখানে হচ্ছে 1 + r/100 টু দি পাওয়ার y = 4 মানে আমি এইটাকে কি লিখতে পারি, 2 এর স্কোয়ার লিখতে পারি, পারি কি না? এবার দেখো এইখানে 2 এর মান আমার জানা আছে, 2 মানে হচ্ছে এইটা, তাই কি নয়? তাহলে এটার জায়গায় আমি কি লিখতে পারি, 1 + r/100 টু দি পাওয়ার n, এটার স্কোয়ার মানে 2n লিখতে পারি। তোমরা ইচ্ছা করলে নিচেও লিখতে পারতে, এটা আমি পাশে লিখলাম। এবার তুমি দেখো এই পার্টটা সেম, তাহলে y = 2n হবে না? y হলো 2n, সূচকের নিয়ম অনুযায়ী 2n। তাহলে কি বলতে পারি, যদি n বছরে দ্বিগুণ হয় তাহলে 2n বছরে 4 গুণ হবে, ঠিক আছে। এইভাবে অঙ্ক করে তোমরা দেখাবে, যেহেতু 2 নম্বরের অঙ্ক তোমাকে অবশ্যই করে দেখাতে হবে, ঠিক আছে। তো এই গেল প্রথম দাগের অঙ্কটা, কয়ের এটা 4-এর 1, এটা হলো 4-এর 1-এর দাগের কোশ্চেন, ঠিক আছে। এইভাবে তোমরা এবার অবশ্যই করে দেখাতে হবে, এইগুলো যেহেতু 2 নম্বরের কোশ্চেন অবশ্যই করে দেখাতে হবে। তো চলো এবার পরের দাগের কোশ্চেনটা কি আছে দেখে নেওয়া যাক। পরের দাগের কোশ্চেন দেখো, বলেছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনি মূলধনের অনুপাত হচ্ছে 1/6 = 1/5 = 1/4। বছরের শেষে তাদের লাভ হয় কত, 3700 মানে 3700 টাকা। অ্যান্টনির লাভ কত? তাহলে আমি নামগুলো আর লিখছি না, প্রথমে কে আছে লিখেই দিই। প্রথমে আছে সমীর = ইদ্রিস = অ্যান্টনি। এদের মূলধন অনুপাত দেওয়া আছে 1/6 = 1/5 = 1/4, এটা দেওয়া আছে, ঠিক আছে। এটা তো আছে, হ্যাঁ। এটাকে আমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। পূর্ণ সংখ্যায় যদি আনতে যাই তো আমি প্রত্যেকটাকে এদের লসাগু দিয়ে গুণ করে দেবো। তো নিচের সংখ্যাগুলো লসাগু কত হবে, 60 হবে। তাহলে 60 যদি হয় 60/6 লিখতে পারি, 60/5 লিখতে পারি, আবার 60/4 লিখতে পারি, ঠিক আছে। কি করে করলাম, কিছুই না, এই তিনটে লসাগু করে নিলাম,
লসাগু করে নিয়ে আমি দেখতে পাচ্ছি 60 হচ্ছে। তোমরা যদি মুখে মুখে না করতে পারো তাহলে এইগুলো লসাগু করে নিবে, ঠিক আছে? করে নেওয়ার পর এইভাবে প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করে দিবে। 60 দিয়ে গুণ করার পর দেখো এটা কাটলে 6 10 60, এটা কাটলে কত হবে 5 12 60, এটা 4 15 60, ঠিক আছে? পেয়ে গেলাম। এবার তোমরা আর আনুপাতিক ভাগহার এটা করতে যাবে না, কি করবে আনুপাতিক সমষ্টিটা করে নেবে। আনুপাতিক সমষ্টি, আনুপাতিক সমষ্টি কত হবে? এইগুলো সবারই যোগফল 10 + 12 + 15 এবং এটা যোগ করে দেখবে 37 আসছে, ঠিক আছে? তাহলে মোট লাভ কত হয়েছে? মোট লাভ হয়েছে আমার 3700 টাকা। এর মধ্যে আমাকে এই অ্যান্টনির লাভটা বের করতে বলেছে। দেয়ারফর অ্যান্টনির লাভ কি হবে? অ্যান্টনির জন্য কত 15, তো উপরে 15 লিখলাম, নিচে আনুপাতিক সমষ্টি 37, ঠিক আছে? তার সঙ্গে মোট লাভটা গুণ করে দিতে হবে। এটা করলে কাটবে কত দিয়ে 100, তাই তো? তাহলে এটা 2 কোটি 1500 টাকা হচ্ছে অ্যান্টনির লাভ। এবার একইভাবে তোমাকে অ্যান্টনি না বলে ইদ্রিস বা সমীর এগুলো সবই বলতে পারে, ঠিক আছে? কিন্তু এই অঙ্কটাই যেহেতু আমাকে অ্যান্টনি বলেছে সেই জন্য আমি অ্যান্টনিটাই বের করে দেখালাম। তারপরের কোশ্চেন কি বলেছে? বলেছে দেখো যে x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করো। তাহলে সমীকরণটা কি আছে সেটা প্রথমে টুকতে হবে। কালি ভরে নি। সমীকরণটা আছে 3-এর দাগের কোশ্চেন, 4-এর 3 বলেছে x² - 22x + 105 = 0। এই হচ্ছে সমীকরণ, এর বীজদ্বয় বলেছে আলফা ও বিটা, ঠিক আছে? তো এইখান থেকে আমরা খুব সহজেই আলফা বিটা এবং আলফা প্লাস বিটা এইটা তো বের করতে পারবো, ঠিক আছে? কিন্তু আমাকে বের করতে দিয়েছে কি আলফা মাইনাস বিটা। তো আলফা বিটার মান কত হবে? এটা হয় c/a হয়, তাহলে এখানে 105, ঠিক আছে? আর আলফা প্লাস বিটার মান হয় মাইনাস এটা বাই 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস শুধু 22 হয়ে গেল, ঠিক আছে? এটা পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে কি? এবার বের করতে হবে আলফা মাইনাস বিটা। তো তার জন্য আমরা একটা বীজগাণিতিক ফর্মুলা ইউজ করব। দেখো আলফা মাইনাস বিটা এটার যদি হোল স্কোয়ারের ফর্মুলা লিখি তাহলে কি লিখতে পারবো? আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা লিখতে পারবো কি না? এবার এই ভ্যালুগুলো আমার জানা আছে, জাস্ট পুট করে দাও, তারপরে ক্যালকুলেট করো। বা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা কত 22 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105, বা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 22কে 22 দিয়ে গুণ করলে কত হবে? 22কে 22 দিয়ে গুণ করো 4 44 84, আর এটা গুণ করো 20 420, তাই তো? তাহলে আলফা মাইনাস বিটার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 64, বিয়োগ করলে 64, তাহলে বা আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8। এই হলো তোমার আলফা মাইনাস বিটার ভ্যালু, ঠিক আছে? তো এইভাবে তোমরা অবশ্য বের করে নিতে পারো আলফা মাইনাস বিটা। এবার আমরা পরের দাগের কোশ্চেনটায় চলে আসি। বলেছে কি? বলেছে x ইকুয়াল টু 3 + 2√2 যদি হয় তাহলে x² + 1/x² এর মান নির্ণয় করো। এটাও সোজা। দেখো বলেছে প্রথমত x এর মান হচ্ছে 3 + 2√2, এটা বলা আছে। এবার আমরা কি করব? এটার স্কোয়ার করে নেব। তাহলে x² যদি করে নিই তাহলে এদিকে স্কোয়ার হয়ে কত হবে? এটা 9 + 2 × 3 × 2√2 প্লাস এটার স্কোয়ার করলে কত হবে? এটার স্কোয়ার করলে হবে 8 আর 16,
সরি 8, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 17 প্লাস 6 √2, এটা হচ্ছে, তাই না? এবার আমাকে কি করতে হবে, 1/x স্কোয়ারের মান বের করে নিতে হবে। তাহলে 1/x স্কোয়ারের মান কত হবে, 17 প্লাস 12 √2, তাই তো? এবার এইটাকেই যদি তুমি উপর নিচ কোঅর্ডিনেশন করে দাও, 17 মাইনাস 12 √2, তাহলে এখানে কত হবে দেখবা, 269 মাইনাস 288, ঠিক আছে। 144 × 2, দেখো এটা কি আর কিরকম আসবে আমি করে দেখিয়ে দিই। এরকম আসবে না, 17 প্লাস 12 √2 × 17 মাইনাস 12 √2, এরকম আসবে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এরকম ফরম্যাটে চলে এলো, তাই না? তাহলে এটা যদি করা যায় তাহলে ওপরে, আচ্ছা ওপরে তো এটাই থাকছে, 17 মাইনাস 12 √2 এটা থাকছে। আর এটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা লাগাতে পারবে। 17 স্কোয়ার করলে হয় 289, আর এটা যদি করো তাহলে দেখবে কত আসছে, 144 জোনে 288, বিয়োগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে 17 মাইনাস 12 √2 এটা হয়ে গেল আমার 1/x স্কোয়ারের ভ্যালু। এবার তোমাকে কি চেয়েছে, তোমাকে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই ভ্যালুটা বের করতে বলেছে। তো তুমি মান বসাও, এখানে 17 প্লাস 12 √2 হলো এক্স স্কোয়ারের মান, আর এটার মান হচ্ছে 17 মাইনাস 12 √2, তাই না? 12 √2 কেটে গেল, তাহলে 17 হয়ে গেল আমার 34, এটাই হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। এটা কয়ের দাগের কোশ্চেন, এটা হচ্ছে 4-এর দাগের কোশ্চেন, 4-এর 4, ঠিক আছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, আবার টুকে নিতেও পারো। তারপরে এবার আমরা 5-এর দাগের কোশ্চেনটায় আসছি। 5-এর দাগের কোশ্চেন বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবং সিডি একটি জ্যা, ঠিক আছে। এবি ও সিডি বর্ধিত করলে এরা বাইরে ই বিন্দুতে মিলিত হয়। দেখ কোণ দুটো বলে দিয়েছে, একটা হচ্ছে এ ও ডি ইকুয়াল টু 140 এবং ও এ সি 50 ডিগ্রি হলে বিইডি এর মান কত হবে। তো এই কোশ্চেনটা দেখা যাক, ছবিটা আগে আঁকি তারপরে কি আসে। একটা বৃত্ত আঁকো প্রথমে, 5-এর দাগের কোশ্চেন। বৃত্ত আঁকা হলো, এবি একটা ব্যাস আর সিডি, এবিটা হচ্ছে একটা ব্যাস আর সিডি হচ্ছে একটা জ্যা, তাই বলেছে তো। এবি একটা ব্যাস, সিডি একটা জ্যা। এবার বলেছে এদেরকে যদি বাইরে বাড়ানো হয়, বর্ধিত করা হয় এইভাবে, তাহলে এরা একটা বিন্দুতে মিলিত হবে। সেই বিন্দুটা কোনটা, ই বিন্দুতে তারা মিলিত হবে, তাই বলেছে, ঠিক আছে। তারপরে বলেছে দুটো কোণ, সেটা হচ্ছে এ ও ডি, এইখানটায় কোথাও বৃত্তটার কেন্দ্র আছে ও, তাহলে এ ও ডি, তাহলে এটা জয়েন্ট করতে হবে আমাকে, এটা জয়েন্ট করে দেওয়া হলো। যে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম আমি কত, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 140। আর একটা অ্যাঙ্গেল বলেছে সেটা কত, ও এ সি, তাহলে এটা আমাকে জয়েন্ট করতে হলো, এটা হচ্ছে 50, ঠিক আছে। আর কোনটা বের করতে বলেছে, এইটা বের করতে বলেছে, ঠিক আছে। তো এটা কিভাবে করা যায়, এটার জন্য আমাকে একটা অঙ্কন করতে হবে। সেটা কি, এই বি আর ডি বিন্দুটা যুক্ত করে দিতে হবে। তাতে কি হবে দেখো, এইটুকু বৃত্তচাপ দ্বারা, এখান থেকে এইটুকু বৃত্তচাপ যদি আমি নিই, তাহলে এক্ষেত্রে দেখো এইখান থেকে এইটা, এই যে কোণটা, এই কোণটা কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই নয় কি? তাহলে এই কোণটা কত হবে, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। তাহলে উল্টোভাবে যদি বলি, বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে এই কথাটা লেখো, প্রথমে লেখো বি কমা ডি যুক্ত করা হলো। বি কমা ডি যদি যুক্ত করে দিই, তারপরে যেটা উৎপন্ন হচ্ছে দেখো, বৃত্তচাপ এ সি ডি, এটা বৃত্তচাপ, এর দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ
কোনটা? এটা AOD এবং বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে ABD, তাই নয় কি? তাহলে ABDটা সহজে বের করতে পারবো। দেয়ারফর কোণ ABD ইজ ইকুয়াল টু কত হবে? এটার অর্ধেক 140/2। দেখো অ্যাকচুয়ালি এটার মান যদি, এটা কার মান? এটা হচ্ছে কোণ AOD/2। AODর মানটা বসিয়ে দাও। AOD হচ্ছে 140/2, মানে এটা হচ্ছে 70। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমি 70, তাই না? এই কোণটা হয়ে গেল 70। এইবার তুমি একটু খেয়াল করো যে এই যে চতুর্ভুজটা, এইখানে যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে সেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই নয় কি? অবশ্যই বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 70 হয় তাহলে এটা কত হবে? লেখো, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেয়ারফর অ্যাঙ্গেল ACD, এই অ্যাঙ্গেলটা কি হবে? 180 থেকে 70 বাদ দিলে যেটা হয়, পরস্পর সম্পূরক, যেহেতু এই কোণটা ইংরেজিটা পরস্পর সম্পূরক, তাহলে এই কোণটা হবে আমার 110 ডিগ্রি, তাই নয় কি? তাহলে এটা হয়ে গেল 110। তাহলে এবার গোটা ত্রিভুজটায় চলে এসো। এই গোটা ত্রিভুজটায়, গোটা ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা 50 বলাই আছে, এটা তুমি পেয়ে গেলে 110। তাহলে 110 আর 50 কত হলো? 160। তাহলে এই বাকিটুকু কত হবে? নিশ্চয়ই এইটুকু 20 হবে, তাই নয় কি? তাহলে আবার করো, ত্রিভুজ ACE এর ক্ষেত্রে যদি বসাই আমি অ্যাঙ্গেল ACE ইজ ইকুয়াল টু কত হবে? 180 হচ্ছে মোট কোণ, সেখান থেকে বিয়োগ হবে কত? 50 প্লাস 110। এবার ACE মানেই হচ্ছে BCD বলতে পারো। দেখো একই কোণ হচ্ছে BED, তাই না? AEC মানে হচ্ছে BED, তাই নয় কি? সেটাই তোমাকে বের করতে বলেছে। এবং এটা যদি ক্যালকুলেট করো তাহলে তোমার 20 ডিগ্রি অ্যান্সার আসবে। ঠিক আছে, এই হয়ে গেল তোমার মোটামুটি 5-এর দাগের কোশ্চেনটা। এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন ছিল এবং এক্ষেত্রে এই অঙ্কনটা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু যেন মাথায় থাকে। তোমরা অন্যরকমভাবেও চেষ্টা করলে যদি পারো তো করতে পারো, তো আমার এটাই সহজ মনে হয়েছে তাই আমি এটা করলাম। ঠিক আছে, অন্যরকমভাবে যদি তোমরা পারো তো অবশ্যই সেটাই করো, বা এটা যদি ভালো লাগে তো এটাও করো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো পরের দাগের যে কোশ্চেনটা আছে এটাও জ্যামিতি থেকে দিয়েছে। 6-এর দাগের কোশ্চেনটা, ও কেন্দ্রীয় বৃত্তে AB একটি জ্যা বি বিন্দুতে স্পর্শক বর্ধিত OA কে টি বিন্দুতে ছেদ করে, অ্যাঙ্গেল BTA ইকুয়াল টু 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ABT এর মান নির্ণয় করো। এটাও খুব ভালো। দেখো একটা বৃত্ত আঁকা হলো, বৃত্তর পর একে বলে কি বলেছে? বৃত্তটার AB একটি জ্যা, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, AB একটা জ্যা, নাম দিয়ে দিলাম AB। ঠিক আছে, বি বিন্দুতে যদি একটা স্পর্শক টানি আমি, বি বিন্দুতে যদি একটা স্পর্শক টানি হবে সেইটা, আর বর্ধিত AO, এটা ও বিন্দু, এটাকে জয়েন্ট করার পর যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে এরা কোথাও একটা মিলিত হবে। সেটা কোন বিন্দু? সেটা হচ্ছে টি বিন্দু, তাই বলেছে টি বিন্দুতে তারা মিলিত হলো। ঠিক আছে, এবার বলেছে কোণ BTA, BTA এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি বলে দিয়েছে। আর কোণটা বের করতে হবে, আর ABT মানে এই কোণটা কতটা সেটা আমাকে বের করতে হবে। তো এটা কিভাবে কি করা যাবে? এটা করার জন্য একটা কাজ করো, আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে থেকে এটা টানলে এই অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হয়,
স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাই না? এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে স্পর্শক, তাহলে 90 ডিগ্রি হলো। বেশ, এইটা যদি 90 হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা কত হবে? দেখেই বোঝা যাচ্ছে এটা হবে 30 ডিগ্রি, তাই নয় কি? বেশ, এইবার এইটা যদি 30 হয়, এইটা কত হবে? এটা হবে তোমার 150, তাই তো? গোটাটা কোনটা কত হয়? 180 ডিগ্রি, তাই না? এইটা 150 যদি হয়, বাকিটা পড়ে থাকলো কত? এই ত্রিভুজটায় চলে এসো, এই ত্রিভুজটায়, এই ত্রিভুজটার এইটা আবার সমান, তার কারণ দুটোই ব্যাসার্ধ। তাহলে রেস্ট যে বাকি 30 ডিগ্রি কোনটা পড়ে থাকলো, সেটা এই দুটোতে সমান ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। তাহলে এটা হবে 15 আর এটা হবে 15, তাই নয় কি? আমি পরে লিখে করে দিচ্ছি, অসুবিধা নাই। তাহলে এই গোটা কোনটা কত হলো? গোটা কোনটা হলো 15 + 90, 105, ঠিক আছে? তো তোমরা যদি না বুঝতে পারো, তাহলে এবার আমার সঙ্গে সঙ্গে করো। সেটা কি? যে ও কমা বি যুক্ত করে পাই, যুক্ত করা হলো, এটা যুক্ত করলাম। তার ফলে আমরা কি বলতে পারি? যে ও বি পারপেন্ডিকুলার টু বিটি। অবশ্যই, তার কারণ আমরা সকলে জানি এই বিন্দুতে স্পর্শক এবং এই বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের সঙ্গে কি হয়? লম্ব হয়। দেয়ারফর অ্যাঙ্গেল ও বি টি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলে দিলাম। তাহলে এই কোণটা তো দেওয়াই ছিল 60, এটা পেয়ে গেলাম 90। তাহলে ত্রিভুজ বিটিও, এই ত্রিভুজটা থেকে কি লিখতে পারি? অ্যাঙ্গেল টিও বি, এটা হচ্ছে কত? 180 মাইনাস 90 প্লাস কত? 60, তার মানে এটা হলো 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার ওইটা যদি 30 হয়, তাহলে রেস্টটা কত? দেয়ারফর অ্যাঙ্গেল বিও এ, এটা কত হবে? 180, গোটাটা 180, সেখান থেকে 30 যদি বাদ দাও, 30 বাদ দিলে কত হবে? সেটা হবে 150। এবার ত্রিভুজ ও এ বি এর ও এ ইকুয়াল টু ও বি, কেন? দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাকি যে কোণ দুটো হবে, অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ, এটা কত হবে? 180 মাইনাস 150 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? ইকুয়ালি ডিভাইডেড হয়ে যায় না, দুটো সমান। যে দুটো যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এইটা একাই 150 ডিগ্রি, তাহলে পড়ে থাকলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। সেই 30 ডিগ্রিটা এই কোণটা যেহেতু সমান, তাহলে 15 করে ভাগ হয়ে যাবে। তাহলে আমি ডাইরেক্টলি এখানে করে দিলাম, এটা 15 ডিগ্রি। এটা যখন পেয়ে গেছি, তাহলে গোটা আমাকে বের করতে বলেছে এই কোণটা, তাই না? তাহলে অ্যাঙ্গেল এ বি টি ইজ ইকুয়াল টু, এখানে 15 + 90, 15 + 90, তাহলে কত হবে যোগ করলে? 105 ডিগ্রি। এই হয়ে গেল অঙ্ক। তোমরা যদি এর থেকেও সহজে পারো তো অবশ্যই করবে। তারপরে বলেছে কয়েক দাগের কোশ্চেনটা 7, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি, ঠিক আছে? প্রথম ত্রিভুজটির একটি বাহু হচ্ছে 9 সেমি, এবং যদি হয় তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? এটাও একটা উপপাদ্যের প্রয়োগ থেকে অঙ্কটা দেওয়া হয়েছে। উপপাদ্যের প্রয়োগটা তোমরা অবশ্যই পরীক্ষার জন্য করবে, তার কারণ প্রয়োগটা পরীক্ষাতেও আসতে পারে, ঠিক আছে? এবং এটা কোথায় থেকে দেওয়া হয়েছে? তোমাদের 18 নম্বর যে চ্যাপ্টার সদৃশ্যতা, সেখান থেকে দেওয়া হয়েছে, এবং পেজ নাম্বার হচ্ছে 251 পেজে এই প্রয়োগটা আছে, প্রয়োগ নাম্বার 13, ঠিক আছে? অবশ্যই প্রমাণটাও তোমরা করে রাখবে, পরীক্ষাতে এই প্রমাণ আসতে পারে। তো এই ক্ষেত্রে প্রমাণটা করার পর শেষমেশ কি কনক্লুশনে আসা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটু। উপপাদ্যটা কি বলতে চাইছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো আমি কথার কথা বলছি, এই বাহুটার অনুরূপ এই বাহুটা, এই বাহুটার অনুরূপ এই বাহুটা, কথার কথা বলছি, আর এই বাহুটার অনুরূপ হচ্ছে এই বাহুটা, ঠিক আছে? আর এটার যে পেরিমিটার P1
আর এটার P2, মানে পরিধি এটার P1, এটার P2। ঠিক আছে, উপপাদ্যটা প্রমাণ করার পর এই P1/P2 মানে এটার পরিধির অনুপাতটা কি হবে, এদের অনুরূপ বাহুদ্বয়ের সঙ্গে সমানুপাতিক হবে। মানে এটা A B C, এটা E F G, এরকম যদি হয় তাহলে AB বাই এটা AB বাই EF, তারপরে BC বাই FG আর CA বাই GE, এটা হবে। মানে পরিধির অনুপাত এবং অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত পরস্পর সমান হবে। সমান না বলে সমানুপাতি বলা ভালো, তার কারণ দেখতেই পাচ্ছ সবগুলোই সমান হচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রমাণ। তো এই অঙ্কটায় যে ডাটা দেওয়া আছে সেই ডাটা অনুযায়ী তাহলে খুব সহজেই পেরে যাবে। যদি দুটো ত্রিভুজ হয়, সেই দুটো ত্রিভুজের ধরি অপর ত্রিভুজের, এভাবে ধরে নাও, অপর ত্রিভুজের অনুরূপ বাহুটি দৈর্ঘ্য কত ধরবে, x সেমি। তাহলে যেহেতু পরিধির অনুপাত আর অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত একই, তাহলে কি করবে, 9, দেখো একটা বাহু বলেছে 9 এবং তার অনুরূপ বাহু হচ্ছে x, তাহলে এদের অনুপাত করলাম এবং তাদের পরিধির অনুপাত, পরিধি কত বলেছে, একটা 20 আর একটা 16, তাই না? একটা 20 একটা 16, দেখো অনুপাত করলাম, এই দুটো সমান করে দেওয়ার পর তাহলে x এর মান বের করতে হবে। এবার কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, তাহলে এবার খুব সহজে হয়ে যাচ্ছে 5x = 5 9 4 9 36, 36, তাহলে x এর মান কত হচ্ছে 36/5। এটা ক্যালকুলেশন করো তো, 7 5 7 35, হ্যাঁ 7.2, তাহলে অনুরূপ বাহুটার দৈর্ঘ্য কত হলো, 7.2 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমি বলে দিলাম, তোমরা অবশ্যই প্রয়োগটা করে রাখবা, প্রয়োগটা কতটায় আছে। এবং বলে রাখি এই অঙ্কটাই যেটা তুলে দিয়েছি সেটা তোমাদের বইয়ে করাই আছে, সেটা কত পেজে, 251 পেজে। প্রয়োগ 13 যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা ঠিক নিচে এই অঙ্কটায় দেওয়া আছে। বেশ, তারপরে 8 দাগের কোশ্চেনটা বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। বলেছে চোঙটির উচ্চতা ও ব্যাস উভয় 12 সেমি যদি হয় তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। খুবই 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 সোজা। কি আছে, এটা হচ্ছে 8 দাগের কোশ্চেন। বলেছে একটা চোঙ আর একটা গোলক দুটোরই ব্যাসার্ধের অনুপাত, দুটোরই বক্রতলের ক্ষেত্রফল সমান। তা তুমি প্রথমে ধরে নাও, ধরি গোলকের ব্যাসার্ধ এটা r ধরে নাও, r সেমি। ঠিক আছে, তাহলে গোলকের ক্ষেত্রফল কি হয়, বাই কন্ডিশন ডাইরেক্ট করে দিচ্ছি, 4πr², তাই না? এবং এইটা কার সঙ্গে সমান হবে, এটা সমান হবে চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল তার সঙ্গে। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হয়, 2π, এটা r1 ধরো, h1, 2πr/h, এটা ফর্মুলা। এবার যেহেতু এখানে r ধরেছি তাহলে এখানে তো আর ধরা যাবে না, সেই জন্য এটা করলাম। এবং এইগুলোর মান তোমাকে বলে দিয়েছে, তাই না? তাহলে এখানে দেখো কি হচ্ছে, পাই কেটে দিতে পারো, 2 দিয়ে এটা কাটলে এখানে 2, তাহলে এখানে হলো 2r²। এবার এখানে থাকলো r1 এর ভ্যালু কত, দেখো দুটোই বলেছে ব্যাস এবং উচ্চতা দুটোই 12 করে বলেছে। তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 6, তাই না? তাই কি না? অবশ্যই। আর এটা হবে 12, তুমি এখানে ইচ্ছা করলে লিখে নিতে পারো r1 = 12/2, দ্যাট ইজ 6 সেমি বলা আছে। এবার এখানে r² কত হচ্ছে, 6 × 12/2, এটা দিয়ে কাটলে 6, তাহলে r এর ভ্যালু কত হচ্ছে, দুটো 6 এর মধ্যে একটা 6 হয়ে যাবে, 36। ঠিক আছে, তাহলে অতএব গোলকের ব্যাসার্ধ সমান 6। কিভাবে হলো এটা বুঝতে পারলে না? 6 × 6 36, তাহলে r² যদি 36 হয় তাহলে r মান কত হবে, r এর মান হবে 6। ঠিক আছে, 8 দাগের কোশ্চেন কমপ্লিট। এবার আসছে কয়ের দাগের, 9 দাগের। বলেছে
তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, এদেরকে গলিয়ে একটা বড় ঘনক তৈরি করা হলো, তাহলে নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য কত হবে? খুব সোজা। নয়ের দাগের কোশ্চেন দেখো, বলেছে যে তিনটি গোলক এই ঘনক, তো বড় যে ঘনকটা হবে আমি ধরে নিচ্ছি, ধরি বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত ধরবো? এ একক ধরে নাও, ঠিক আছে। তাহলে বড় ঘনকটার যে আয়তন হবে সেটা নিশ্চয় ছোট যে তিনটে ঘনককে গলিয়ে করা হয়েছে তাদের আয়তনের যোগফলের সমান হবে, তাই কি না? তাহলে আমরা বাই কন্ডিশন বলতে পারি যে এ কিউব, যেটা ঘনকটার আয়তন, বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আয়তন কত হয়? এ কিউব হয়। এ কিউব ইকুয়াল টু লিখতে পারি 3-এর কিউব প্লাস 4-এর কিউব প্লাস 5-এর কিউব, যেটা এখানে দেওয়া আছে, ছোট ছোট ঘনক যেগুলো দেওয়া আছে, এটা হচ্ছে 3 সেমি, একটা 4 সেমি, একটা 5 সেমি, তাই তো দেওয়া আছে। হ্যাঁ, তাই দেওয়া আছে 3, 4, 5। তাহলে এদের প্রত্যেকের আয়তন বের করলাম। আমি অবশ্য চাইলে বড় করে করতে পারো তোমরা, যে প্রত্যেকটার আয়তন বের করে নিয়ে তারপরে করতে পারো। আমি একবারে ছোট করে, একটু যেন ছোট হয় সেই জন্য ছোট করে দিলাম, ঠিক আছে। তাহলে বা তোমরা এ কিউব ইকুয়াল টু কি লিখতে পারো? এটার কিউব হচ্ছে 27, এটার হচ্ছে কত? 46, আর এটা 125। তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু, এগুলো সব যদি যোগ করো তুমি পেয়ে যাবে 216। তাহলে এ এর মান কত হচ্ছে? এ এর মান হচ্ছে 6। তাহলে বড় যে ঘনকটা তৈরি হবে তার আয়তন হলো 216, কিন্তু এ কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। এবার পরের দাগের কোশ্চেনে চলে আসি। পরের দাগের দেখো 10-এর দাগের কোশ্চেনটা বলেছে যে এক্স বাই ওয়াই সমানুপাতিক এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। কোশ্চেন নাম্বার 10 বলেছে কি এক্স বাই ওয়াই সমানুপাতিক এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। আর আরেকটা বলেছে ওয়াই বাই এক্স সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা বলা আছে, দিয়ে আমাকে কিছু একটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি এক কাজ করি, সমানুপাতিক চিহ্ন তুলে সমান নিয়ে নিই। এখানে একটা k1 নিলাম ধ্রুবক, সেই ধ্রুবকটা k1, ঠিক আছে। আর এখানে কি নিব? এখানে k2 নিয়ে নাও, ঠিক আছে। এখানে লিখে দিবে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার এক কাজ করো, এটাকে একটা নাম্বার দিয়ে দাও, এটাকে 2 নাম্বার দিয়ে দাও। 1 আর 2 গুণ করে পাই, লেখো 1 ও 2 গুণ করে পাই। তো গুণ করো এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, এদিকে হলো, আর এদিকে হলো কত? k1 এক্স প্লাস ওয়াই ইন্টু k2 এক্স মাইনাস ওয়াই, এটা হলো। এদিকে দেখো সব কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, তাই না? ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে লিখে 1 দাঁড়ালো। আর এখানে যদি একটু সাজিয়ে লিখি k1 k2, আর এটা দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে কি লিখতে পারো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারো কি না? সূত্র। এবার তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা বের করে নাও, কত হচ্ছে? 1 বাই k1 k2, এটা অবশ্যই একটা ধ্রুবক, তাই নয় কি? তাহলে এটা হচ্ছে একটা ধ্রুবক, সেটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছে, হয়ে গেল প্রমাণ। এবার 10-এর দাগটা হয়ে গেল। 11-এর দাগের কোশ্চেন কি আছে? বলেছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ, কোনো টাকার 10 বছরের সুদ, সুদ আসলের 2/5 অংশ হবে, তা নির্ণয় করতে হবে। 10 বছরের সুদ, সুদ আসলের, এই জায়গাটা একটু ব্যাপার। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে সুদ আসলটা ধরে নিতে হবে, তারপরে সুদটা পেয়ে যাবে। তো ধরে নাও 11 দাগের কোশ্চেন, ধরি
সুদ আসল হচ্ছে x টাকা, এটা ধরে নিলে। এবং এখানে সুদটাও বলা আছে একটু অন্যভাবে, বলেছে সুদ আসলের 2/5, তাই বলেছে তো। তাহলে এটা কত হবে? 2/5 করলে 2x/5 টাকা, এটা হলো আমার সুদ, তাই তো। এটা সুদ আসল, এটা সুদ, তাহলে আসলটাও আমি পেয়ে যাবো। দেয়ারফর আসল, এটা অবশ্যই পি দিয়ে ডিনোট করি, এটা কি দিয়ে করি? আই দিয়ে, তাই না? তাহলে আসলটা কি হবে? আসলটা হবে এইটা থেকে এটা বিয়োগ করলে পেয়ে যাবো, তো x - 2x/5 এত টাকা। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 5x - 2x/5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3x/5 টাকা। এটা হয়ে গেল আমার আসল। আর কি বলেছে? আর দেখো, তোমাকে কোশ্চেনে বলেছে সময়, মানে টি এর মান বলা আছে 10 বছর, আর তোমাকে বের করতে হবে। তো এবার তোমরা তো সহজেই পেরে যাবে, আমরা জানি কি I সমান PRT/100। এখান থেকে যদি তুমি আর বের করে নাও তাহলে কত হবে? 100I/PT, বা আর ইকুয়াল টু মান বসিয়ে দাও 100। আই এর মান কত? এখানে আই এর মান দেখো, সুদ হচ্ছে 2x/5, ঠিক আছে। পি এর মান কত? পি এর মান হচ্ছে 3x/5, আর টি এর মান হচ্ছে 10। এটাকে সাজিয়ে লেখো, দিয়ে ক্যালকুলেশন করে নাও, তাহলেই হয়ে যাবে। সাজিয়ে লেখো, এখানে 100 থাকলো, এখানে 2x/5টা নিচে নামিয়ে দাও, আর এখানে দেখো 3x থাকলো, আর এই নিচে যে 5টা ছিল সেটা উপরে চলে যাবে, আর এখানে 10 তো থাকলোই, তাই না? এবার কাটাকাটি করো, 5 কেটে দাও, x কেটে দাও, এখানে একটা শূন্য কাটো, তাহলে উপরে থাকছে 20, নিচে থাকছে 3, বা x আর ইকুয়াল টু কত হচ্ছে? আর ইকুয়াল টু হচ্ছে 10 দুগুণে 20, আর নিচে 3। এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? 3 × 6 = 18, 6 পূর্ণ 2/3%। দেখো, একদম ঠিক আছে। এই ক্ষেত্রে তোমাদের বইয়ে দেখবে উত্তরটা হয়তো ভুল দিয়েছে, তবে অঙ্ক যা করেছি একবারে ঠিক, কোনো সমস্যা নেই। তারপরে 12 দাগের যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখে নাও, তাহলেই আজকের ভিডিও শেষ। 12 দাগের কোশ্চেনটা আছে, দেখো কি বলেছে, যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের কেন্দ্র ও এবং এবি একটি জ্যা। তারপর বলেছে কি, ও থেকে এবি এর ওপর যদি লম্ব টানা যায়, সে লম্বটা হচ্ছে ON, লম্ব টানা হলো। তারপর বলেছে বর্ধিত NO কে পরিধিকে বর্ধিত NO পরিধিকে M বিন্দুতে ছেদ করে। এবি হচ্ছে 12 সেমি এবং MN হচ্ছে 9 সেমি। যদি হয় তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? কোশ্চেনটা কি বললো দেখো, এরকম একটা বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, এবি হচ্ছে একটা জ্যা। কেন্দ্র থেকে, এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, সেটা এখানে N বিন্দুতে ছেদ করেছে, তাই বলেছে, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে? বলা হয়েছে বর্ধিত NO মানে এই দিকে এটাকে বাড়ানো হয়েছে, সেটা এখানে M বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এইটা গোটাটা হচ্ছে 12 সেমি, এবি বলা ছিল আমার 12 সেমি, আর NM এটা বলা আছে 9 সেমি। তার মানে এখান থেকে এইটুকু গোটাটা হচ্ছে 9 সেমি, এইটা হচ্ছে 12 সেমি। এবার আমাদের সকলের জানা আছে যে বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি জ্যায়ের উপর লম্ব টানি, সেটা অবশ্যই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখান থেকে এইটুকু হবে 6 সেমি, আর এখান থেকে এইটুকু হবে 6 সেমি, তাহলে এইটা পেলাম আমি 6, আর এইটা গোটাটা 9, ঠিক আছে, গোটাটা 9। এবার আমি এখানে কি করলাম, এটা জয়েন্ট করলাম, যেটা কিনা বৃত্তের ব্যাসার্ধ R, ঠিক আছে।
এবার তুমি বলো এইটুকু কত হবে? এটা তো তুমি জানো, এইটা হচ্ছে 6, তার কারণ গোটাটা 12, এটুকু 6। এইটুকু কত হবে? এইটা গোটাটা যদি তোমার 9 হয়, তাই তো, গোটাটা যদি 9 হয়, তার মধ্যে এইটুকু দেখো আর, ও থেকে এম পর্যন্ত হচ্ছে আর, তাই না? ও এম এটা হচ্ছে কত? আর, ঠিক কি না? এইটুকু তো বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ হলে এটাও বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে 9 মাইনাস আর, তাই কি না? এন ও এটা হবে 9 মাইনাস আর, ঠিক আছে? অবশ্যই এগুলো সব সেমিতে, ঠিক আছে? তাহলে তুমি এই যে এই ত্রিভুজটার কথা বলো, এ এন ও, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অর্থাৎ পিথাগোরাসের সূত্রটা লাগাতে পারি। তাহলে ত্রিভুজ ও এ এন এর ক্ষেত্রে কি করতে পারো? লিখতে পারো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস আর তার স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার, এটা লিখতে পারো। বা এদিকে আর স্কোয়ার থাকলো, এটা করো 91 মাইনাস 18 আর প্লাস আর স্কোয়ার প্লাস 36। এখানে দেখো আর স্কোয়ার, এই আর স্কোয়ার কেটে যাবে, তাই তো? এই 18 আর স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস 18 আর হয়ে গেল। আর এটা দেখো যোগ করে হচ্ছে কত? 117, বা আর ইকুয়াল টু কত হচ্ছে? 117/18। এটা তুমি ক্যালকুলেট করে নাও, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। 117কে 18 দিয়ে ভাগ করলে কত হবে? একটু দেখে নাও, তাহলে হয়ে যাবে 6.5। এটা কাটাকাটি করলে 6.5, যেটা তোমার আসছে অ্যান্সার। তাহলে আর এর মান হলো কত? 6.5। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবার তোমাদের মধ্যে এইখানে অনেকে ভুল করে দিবে। কি ভুল করবে? এই বর্ধিত এন ও, এই কথাটা বলেছে দেখবা, বর্ধিত এন ও, ও এন যদি বলতো তাহলে এটাকে আমি এই দিকে বাড়াতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু বলেছে এন ও, তাই আমাকে এন থেকে ও এর দিকে বাড়াতে হবে, এই কথাটা মাথায় থাকে। তাহলে এন থেকে ও এর দিকে বাড়ানো মানে এই দিকে বাড়া, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখতে হবে। হয়তো তুমি যদি এইদিকে নিচে বাড়িয়ে দাও, নিচে যদি বাড়িয়ে দাও তাহলে হয়তো তোমার অ্যান্সারটা মিলে যেতে পারে, অ্যান্সারটা হয়তো মিলে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ছবিটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য সবসময় এইভাবেই করবে, আমি যেভাবে বললাম। বাড়ানো মানে কি? তোমাকে যে নামটা দিয়েছে সেই নাম থেকে বুঝতে হবে যে যদি এন ও বলতো, যদি এন ও বলে তাহলে এন থেকে ও এর দিকে বাড়াবো। যদি এটাকে ও এন বলতো তাহলে এই দিক থেকে এই দিকে বাড়াতাম, ঠিক আছে? তার মানে যদি কোশ্চেনে ও এন বলা থাকতো তাহলে এখান থেকে এই দিকে বাড়িয়ে এখানে মেলাতাম, এটাকে এম করতাম। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? তো এখানে যেভাবে দেওয়া ছিল সেইভাবেই আমি অঙ্কটা করে দিলাম, তোমরা যেন এই ভুলটা না করো পরীক্ষা হলে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের আশা করছি ভিডিওগুলো খুব উপকারে আসবে। আমরা এখন এরপরে আবার ভৌতবিজ্ঞানের একটা পাঠ করব, তারপরে আবার অঙ্ক, তারপর আবার ভৌতবিজ্ঞান, এইভাবেই চলবে, ঠিক আছে? তো দেখা যাক কীরকম রেসপন্স আসে তোমাদের এই ভিডিওগুলো থেকে। তো আজকে এই পর্যন্ত থাকলো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা খুব সুন্দরভাবে দাও, এটাই আমি আশা রাখছি। ধন্যবাদ।